হ্যাঁ, তাহলে পারফরমেন্স অফ ট্রান্সমিশন লাইন। ট্রান্সমিশন লাইনের আজকে আমরা সেকেন্ড ক্লাস করি। সেকেন্ড ক্লাস করব। তো গতদিন আমরা দেখেছিলাম যে ল্যাগিং পাওয়ার ফ্যাক্টরের জন্য সিঙ্গেল ফেজের ক্ষেত্রে, শর্ট ট্রান্সমিশনের ক্ষেত্রে, শর্ট ট্রান্সমিশন লাইনের জন্য সেটা ছিল কি সিঙ্গেল ফেজের। প্রথমত লাইনটা হবে শর্ট ট্রান্সমিশন, যেটা 80 কিলোমিটারের চেয়ে ছোট, এবং সেটা হতে হবে সিঙ্গেল ফেজ। আর পাওয়ার ফ্যাক্টর হবে কি ল্যাগিং। এই ল্যাগিং পাওয়ার ফ্যাক্টরটা মূলত কোথায় হবে? এটা হবে হলো লোড সাইডে বা রিসিভিং ইন সাইডে। হ্যাঁ, তো এটার আমরা যদি ভেক্টর দেখেছিলাম সেটা কেমন দেখেছিলাম বলো? এটা ছিল আইআর সমান সমান আইএস। কেন? কারণ এই যে সিঙ্গেল ফেজের যদি আমরা ইকুইভ্যালেন্ট সার্কিটটা দেখি, তাহলে এটা এমন না, এটা হলো লোড, আর এখানে যে ভোল্টেজটা হবে এটা কি ভোল্টেজ? ভিআর। এটা যে কারেন্ট এটা হবে আইআর, এটা আর, এটা এক্সএল, এটা হবে আইএস, আর এটা যে ভোল্টেজ হবে এটা হবে ভিএস। আমাদের এত হিসাব নিকাশ করার মূল উদ্দেশ্য ছিল কি বলেছিলাম? সেটা ছিল যে আমাদের এই যে সেন্ডিং এন্ডের ভোল্টেজ এবং রিসিভিং এন্ডের ভোল্টেজ কি সমান না? সমান না? হ্যাঁ, সমান হবে? সমান হবে না। আবার সেন্ডিং এন্ডের পাওয়ার এবং রিসিভিং এন্ডের পাওয়ার সেটাও কি হবে না? সমান হবে না। এখন এখন এগুলো বের করাটাই আমাদের মূল উদ্দেশ্য, যে কি পরিমাণ কম হবে কি পরিমাণ বেশি হবে, এটাই মূলত আলোচনা করতে চাই এই অধ্যায়ে। তো আমরা এটা দেখেছিলাম কি, এটাকে যদি ল্যাগিং করতে চাই, অর্থাৎ ভিআর এবং আইআর এর রিলেশনটা কি হবে? ল্যাগিং। যেহেতু ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর পড়ছি, তাহলে এই বরাবর হতে হবে কাকে? এটা হতে হবে ভিআর কে, না? হ্যাঁ, এবং এই যে আইআর এবং ভিআর এদের মধ্যবর্তী যে অ্যাঙ্গেল, এটাকে কি বলেছিলাম? থিটা আর, না? হ্যাঁ, এবং ঠিক এক্স্যাক্টলি আই যেমন হবে সেই রকমই কে হবে? হ্যাঁ, আইআরআর ঠিক এর 90 ডিগ্রিতে খেয়ে থাকবে আইআরএক্স। হ্যাঁ, আর এটা কে হবে? আইআর বা আইএস জেড। আর এখান থেকে যে যাবে এটা হবে কে? ভিএস। হ্যাঁ, এবং এই যে এই ভিএস এবং এই আইএস, এটা এটা এই এই যে এক্স অক্ষ বরাবর যে রেখাটা, এটা আইএস এরও না? হ্যাঁ, তাহলে এদের দুজনের মধ্যবর্তী কোণটা কি? কি কোণ হবে? হ্যাঁ, এটা কি হবে? থিটা এস হবে। এখন এতটুকু কিন্তু গতদিন আমরা কথা বলেছিলাম। আজকে আরেকটা নতুন টার্ম শিখো, যে এই যে দেখো আমাদের ভিএস এবং ভিআর এর মাঝেও কিন্তু একটা কোণ তৈরি হচ্ছে, হচ্ছে না? অর্থাৎ রিসিভিং এন্ডের ভোল্টেজ এবং সেন্ডিং এন্ডের ভোল্টেজ এর মাঝে একটা কোণ তৈরি হচ্ছে। এই কোণটাকে বলা হয় পাওয়ার অ্যাঙ্গেল। এটাকে কি বলা হয়? এটাকে ডেল দ্বারা প্রকাশ করা হয়। এটা জানা খুব জরুরি, খুব খুব আমাদের নর্মালি এই পারফরমেন্স অফ ট্রান্সমিশন লাইনে, স্পেশালি অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের পরীক্ষায় এই পাওয়ার অ্যাঙ্গেল নিয়েই যত খেলা খেলতে হয়। হ্যাঁ, তারপরেও তোমাদেরও আসবে। তাহলে পাওয়ার অ্যাঙ্গেলটা কি বলতো, সংজ্ঞাটা কি হবে? হ্যাঁ, থিটা এস আর থিটা ভি আর আর এর এস এর পার্থক্য যেটা, মধ্যবর্তী সেটাই অ্যাঙ্গেল। হবে পাওয়ার অ্যাঙ্গেল। হ্যাঁ,
অর্থাৎ আমি বলতে পারি যে রিসিভিং ইন্ডের ভোল্টেজের অ্যাঙ্গেল এবং সেন্ডিং ইন্ডের ভোল্টেজের অ্যাঙ্গেলের পার্থক্যকে আমরা বলবো পাওয়ার অ্যাঙ্গেল। তাহলে এটা সমান সমান কি লিখতে পারি? আহা, থিটা এস মাইনাস থিটা আর, তাই কি না? পাওয়ার অ্যাঙ্গেল সমান, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা টার্ম। পাওয়ার অ্যাঙ্গেল কাকে বলে এটা জেনে রাখা খুব জরুরি, এবং পাওয়ার অ্যাঙ্গেলের দ্বারা আমরা কিন্তু সমস্ত কিছু সূত্রতে কনভার্ট হয়ে যেতে পারবো। অর্থাৎ আমরা যে পাওয়ারের সূত্র জানি, আমরা নর্মালি পাওয়ারের সূত্র জানি কি পাওয়ার ফ্যাক্টর দ্বারা না, যেমন ভিআই কস থিটা। কিন্তু আমরা এই সূত্রটাও পাওয়ার অ্যাঙ্গেল দিয়ে চলে যেতে পারবো, এটা আমরা পরবর্তীতে দেখব। এই শর্ট ট্রান্সমিশনে এটা খুব একটা জরুরি না, আমরা মিডিয়াম ট্রান্সমিশন যখন পড়বো তখন দেখব। ওকে, এখন আমাদের এই আরো একটা উদ্দেশ্য ভেক্টর ডায়াগ্রামটা আঁকানোর, সেটা হলো যে আমরা দেখো আমরা বের করতে চাই কিন্তু এই যে ভিএস কে, নর্মালি ম্যাক্সিমাম অঙ্কে ভিএস বের করতে বলবে। তো আমরা প্রথমত এই সূত্র দিয়ে ভিএস বের করব, সকল ক্ষেত্রে চেষ্টা করব কি ভিআর যোগ আইআর জেড, এক কথায় এই সূত্র দ্বারা। হ্যাঁ, এবং এটাকে যদি পোলার ফর্মে নিই তাহলে কিন্তু আমরা ভিএস এর অ্যাঙ্গেলও পাবো। এটাকে পোলার ফর্মে নিলে ভিএস এর অ্যাঙ্গেল পাবো না? হ্যাঁ, তো এটা হবে আমাদের মূল টার্গেট। এছাড়া আমরা কিন্তু এই ভেক্টরের কিছু সূত্র দ্বারাও সরাসরি আমরা কি করতে পারবো বলো? আমরা কিন্তু এই ভিএস এর সূত্র দাঁড় করাতে পারবো, যেটা আমাদের বইয়ে সচরাচর প্রচলিত আছে। ধরো এটাকে আমি ও দিলাম, এটাকে এ দিলাম, ত্রিভুজ ইটা বড় করে আঁকাই তাহলে আরো ভালো বোঝা যাবে। ওকে, ও এ দিলাম, এটা হলো থিটা আর, এটা হলো থিটা এস, আর এটা হলো ডেল পাওয়ার অ্যাঙ্গেল, আর এটা হলো ভি আর, এটা হলো ভিএস, এটা হলো আই আর আর, আই আর এক্স। এখন এটাকে বি বলি, এটাকে সি বলি, এটাকে ডি বলি, এটাকে ই বলি, নাম দিলেই হলো। এখন দেখো তো ত্রিভুজ এ ও বি এ বা ও এ বি এ, এটা লেখা যায় কিনা কস থিটা আর সমান সমান ও বি ভূমি বাই অতিভুজ ভি আর। তাহলে ও বি সমান কি লেখা যায়? হ্যাঁ, এটা লেখা যায়। সিমিলারলি এই এ বি অর্থাৎ এই লম্ব ওই একই ত্রিভুজে লম্ব সমান এটা লেখা যায় কিনা দেখো তো, ভি আর সাইন থিটার। এ লেখা যায় না যায় না? যাই। হ্যাঁ, এখন এখানে খুব চোখে স্পষ্টভাবে দেখা যাচ্ছে যে এটা একটা চতুর্ভুজ যার এ বি এবং সিডি সমান, তাহলে এটা সমান সিডিও বলতে পারি। সিমিলারলি দেখো এডি এবং বিসি সমান, অর্থাৎ এডি সমান বিসি সমান কি আইআর আর না, বা আইআর। এতটুকু ক্লিয়ার না? ক্লিয়ার না? আচ্ছা,
ইয়াসনা বলো, আমরা এটা কোন ট্রান্সমিশন লাইনের জন্য পড়ছি, শর্ট নাকি মিডিয়াম এখন পর্যন্ত? শর্ট। এবং এটা কি ফেজ, সিঙ্গেল ফেজ না থ্রি ফেজ? হ্যাঁ, সিঙ্গেল ফেজ না থ্রি ফেজ? সিঙ্গেল ফেজ। হ্যাঁ, আমরা এখন পর্যন্ত সিঙ্গেল ফেজ নিয়েই কথা বলছি। আচ্ছা, এখন দেখো আমরা যদি এই ওভারঅল ত্রিভুজটা নিয়ে কথা বলি, কারণ আমাদের মূল উদ্দেশ্য ভিএসটাকে বের করা, তাই না? তো ওভারঅল ত্রিভুজটাকে নিয়ে যদি কথা বলি, অর্থাৎ ত্রিভুজ ও ই সি হতে, দেখো তো এটা হয় কি না, যে ও ই স্কোয়ার, অতিভুজ স্কোয়ার সমান কি ও সি স্কোয়ার প্লাস সিই স্কোয়ার, এটা হয়। আবার দেখো এই যে এখানে ওসি যদি যেতে চাই, তাহলে দেখো ও বি প্লাস বিসি না ওসি সমান, হ্যাঁ, ও সি সমান কি লিখতে পারি, ও বি প্লাস বিসি। সিমিলারলি দেখো সিই সমান কি লিখতে পারি, সিডি প্লাস ডিই। তাহলে আমরা এটা এখানে বসাই, ও বি প্লাস বিসি স্কোয়ার প্লাস সিই সমান কি সিডি প্লাস ডিই স্কোয়ার। এখন ও বি সমান কি বের করলাম দেখো একটু আগে, ভি আর কস থিটা আর, তাহলে ভি আর কস থিটা আর, আর বিসি সমান কি বলো, আই আর আর, এটা স্কোয়ার প্লাস সিডি সমান কি বলো তো রাশেদ, সিডি সমান কি, ভি আর সাইন থিটা। রমজান বল, সিডি সমান কি বের করেছি বল? হ্যাঁ, হ্যাঁ, আর ডিই সমান কি, আই আর এক্স। হুম, এই যে এইটা হলো আমাদের ভিএস বের করার সূত্র। কিন্তু আমি আরো একবার বলছি যে আমরা কিন্তু এটাই মেন সূত্র, এবং সকল অঙ্ক আমি এই সূত্র দিয়েই করি। ওকে, আয়ার, এখানে আয়ার এর অ্যাঙ্গেল থাকবে প্লাস মাইনাস থিটা আর ইন্টু জেড, এটাই হলো মেন সূত্র এবং এটা দিয়ে আমি সকল অঙ্ক করি। কিন্তু তোমাদের এটা জেনে রাখতে হবে, এটা হলো একটা শর্টকাট মেথড বলতে পারো, যেখানে তোমার কি কোনো এই যে কমপ্লেক্স টার্ম আসবে না, এখানে কিন্তু কোনো কমপ্লেক্স টার্ম নাই। এটা তুমি কিন্তু ওই যে বাই চান্স যদি সায়েন্টিফিক ক্যালকুলেটর না নিয়ে যেতে ভুলে যাও, তবুও কিন্তু এই অঙ্কটা করতে পারবা, বুঝছো? হ্যাঁ, যদিও কস থিটার মান সাইন থিটার মান বের করতে পারবা না। হয়েছে লেখা? এখন আরো একটা পদ্ধতিতে ভিএস বের করা যায়, এটারই এক্সপ্লেনেশন অ্যাকচুয়ালি। সেই এক্সপ্লেনেশনটা দেখো, যে আমি দেখাইছিলাম এসি সার্কিট যখন পড়াই, যে আই আর যদি থিটা আর থাকে, তাহলে এটাকে এইভাবে লেখা যায় কিনা বলো তো, আই আর কস থিটা আর প্লাস জে অফ সাইন থিটা আর, লেখা যায়? হ্যাঁ, আবার জেড সমান তো আমরা এটা লিখতে পারি চাইলে, আর প্লাস জে এক্সেল। হ্যাঁ, তাহলে এই কথাটাই এখানে যদি বসাই, তাহলে দেখো নতুন সূত্র দাঁড়াবে, এই যে ভি আর কে রেখে দিলাম, তারপরে আই আর এর মানটা বসাই এখানে, আই আর কস থিটার প্লাস জে অফ আই আর সাইন থিটার, আর আর প্লাস জে এক্সেল। ও, এটা এক্সেল দিইনি,
এখন এই লাইনটারে যদি আমরা গুণ করি তাহলে ভিআর, তাহলে দেখো এই এটা তাহলে কি হয় বলতো, আইআর আর কস থিটার, তারপরে এটা আবার এর সাথে গুণ হবে জে অফ আইআর এক্সেল কস থিটার, জে অফ হয়ে গেল কেন? আচ্ছা দেখি ফলাফল কি দাঁড়াচ্ছে, প্লাস জে অফ আইআর আর সাইন থিটার প্লাস মাইনাস হবে এটা মাইনাস আইআর এক্সেল, তাই কি না বলো? এই গুণটা বুঝছো? এই যে প্রথমে আইআর কস থিটা আর দিয়ে এরা দুজনকে গুণ দিলাম, এরপরে হলো জে অফ সাইন থিটা আর দিয়ে এরা সবাইকে গুণ দিলাম। ও এখানে তাহলে সাইন থিটা আর হবে। হ্যাঁ বুঝুনি এই লাইনটা, হ্যাঁ বুঝিস না? এই যে জে জে যদি গুণ হয় তাহলে স্কোয়ার হলে কি হয়, মাইনাস হয়ে যায় না, মাইনাস, সেজন্য এটা হবে কি মাইনাস এক্সেল সাইন থিটা। এখন দেখো যে এই যে যেগুলোর সাথে জে নাই ওরা কিন্তু রিয়েল ভ্যালু, যেগুলোর সাথে জে নাই ওরা কি ভ্যালু? হ্যাঁ কিন্তু ও আচ্ছা আচ্ছা আচ্ছা, সরি এখানে ল্যাগিং পাওয়ার ফ্যাক্টরের জন্য তো এটা মাইনাস হবে। এটা দেখাচ্ছি কেন, সময় নষ্ট করা ছাড়া কিছুই না। তারপরও এই সূত্রগুলা তোমাদের চোখের সামনে আসবে, কিভাবে আসে আমি জাস্ট দেখাই দিচ্ছি একবার। না এটা প্লাসই থাকবে, আর এটা দিয়ে গুণ দিলাম অ্যারে, তাহলে এটা মাইনাস এটা হয়ে যায় প্লাস। হ্যাঁ এবার ঠিক আছে। এখন রিয়েল ভ্যালু কোনগুলা, এই যে যার সাথে যে নাই তারা হলো রিয়েল ভ্যালু। ওকে, তাহলে এই তিনটা রিয়েল ভ্যালুকে আমরা একদিকে করি, ভিআর প্লাস আইআর আর কস থিটা আর প্লাস আইআর এক্সেল সাইন থিটা আর, এটা হলো রিয়েল ভ্যালু। আর জে অফ, জে অফ এর একটা পজিটিভ একটা নেগেটিভ, তাহলে কি হবে আইআর এক্সেল কস থিটা আর মাইনাস আইআর আর সাইন থিটা আর। হ্যাঁ এখন আমরা জানি কি বলতো, যে যদি এমন থাকে জেড প্লাস আর প্লাস জে এক্সেল, তাহলে বা আর মাইনাস জে এক্সেল, সাপোজ যদি এমন থাকে, ও আচ্ছা এটা প্লাস হবে, তো এটা যদি এমন থাকে তাহলে এটার ম্যাগনিটিউড বের করতে হলে কি করি বলতো, জেড স্কোয়ার সমান আর স্কোয়ার প্লাস এক্সেল স্কোয়ার করি, মনে আছে ইফাত? ইয়াস না? জি ভাইয়া মনে আছে। তো সিমিলারলি দেখো আমি যদি এই যে ভিএস এর ম্যাগনিটিউড বের করি তাহলে এই যে রিয়েল ভ্যালুটাকে একবার স্কোয়ার করব, ইমাজিনারি ভ্যালুটাকে একবার স্কোয়ার করব, তাহলে তাহলে আমার মূল সূত্রটা কি দাঁড়ালো, ভিএস সমান, এভাবে একটা সূত্র হয় যে এই যে রুট ওভার করে দিব, তোমরা পরে আরেকটা লাইন করো যেখানে এটা একটা স্কোয়ার, এটা একটা স্কোয়ার আর এই যেটা সরে যাবে, যেটা আমাদের কোনোই দরকার হয় না কখনো সচরাচর। আমি জাস্ট এই দুইটা ইকুয়েশন দেখানোর উদ্দেশ্য হলো যে তোমাদেরকে একেবারে বেসিকটা বোঝানো যে এটা আসছে কোথা থেকে, বা আমরা কিন্তু এই সূত্রগুলো দেখে অভ্যস্ত, প্রশ্ন হলো যে এই সূত্রগুলো আসে কোথা থেকে, তাই আমি দেখাই দিলাম তোমাদেরকে। ওকে,
হয়েছে লেখা? হ্যালো, হয়েছে। ওকে। নেক্সট কথা বলবো আমরা হলো 3 ফেজ নিয়ে। শর্ট ট্রান্সমিশন ইন কিসে? 3 ফেজ। শর্ট ট্রান্সমিশন লাইন ইন 3 ফেজ। এটা খুবই ইন্টারেস্টিং একটা ব্যাপার, যে এখানে আমাদের আসলে জানার কিছুই নাই। কারণ এখানে নোট করো, ভালো করে লিখে রাখবা যে ট্রান্সমিশন লাইন 3 ফেজে দেওয়া থাক অথবা সিঙ্গেল ফেজে দেওয়া থাক, আমাদের হিসাব করতে হবে কিন্তু সিঙ্গেল ফেজেই। হিসাব করতে হবে কিসে? সিঙ্গেল ফেজে। অর্থাৎ আমাদের যে ইকুইভ্যালেন্ট সার্কিটটা দেখাইছিলাম, এই যে এটা, এটা থেকেই আমাদের সমস্ত হিসাব করতে হবে। সুতরাং আমাদের যে পাওয়ার দেওয়া থাকবে যেটা, সেটা কিন্তু 3 ফেজ পাওয়ার। ওকে, আর যে ভোল্টেজটা দেওয়া থাকবে 3 ফেজে, সেটা কিন্তু লাইন টু লাইন ভোল্টেজ। কিন্তু আমাদের যেহেতু সিঙ্গেল ফেজে যেতে হবে, তাহলে ভিআর পার ফেজ যদি করতে চাই, তাহলে কি করতে হবে বলো? ভিআর লাইন টু লাইন ভোল্টেজকে √3 দ্বারা ভাগ করতে হবে। সিমিলারলি আমি যদি পিআর অর্থাৎ আমাদের অঙ্কে যে পাওয়ার দেওয়া থাকবে, এটা কিন্তু অলওয়েজ রিসিভিং এন্ডের পাওয়ার দেওয়া থাকবে। আবার যে ভোল্টেজটা দেওয়া থাকবে সেটাও কার ভোল্টেজ? রিসিভিং এন্ডের ভোল্টেজ দেওয়া থাকবে। তাহলে পাওয়ারকেও যদি সিঙ্গেল ফেজ করতে চাই, তাহলে রিসিভিং এন্ডের 3 ফেজ পাওয়ারকে 3 দ্বারা ভাগ দিব। এই এতটুকুই কথা আমাদের 3 ফেজের জন্য। এর বাইরে আর কোনো কথা নাই। অঙ্ক করব তখন আরো ক্লিয়ার হব। তার মানে আমরা যে অঙ্ক বের করব, সেটা কিন্তু সেন্ডিং এন্ডের ভোল্টেজটা কিন্তু ফেজে বের হবে। সেন্ডিং এন্ডের ভোল্টেজটা কিসে বের হবে? ফেজে। সূত্রটা কি হবে? এই যে ভিআর ফেজ প্লাস আইআর ফেজ জেড। কেন? কারণ আমরা জানি যে এই যে ইম্পিডেন্স, রেজিস্টর, এগুলো অলওয়েজ কোথায় থাকে? লাইনে না ফেজে? হ্যাঁ। এখন অঙ্কে কিন্তু তোমার বলে দিবে না যে সেন্ডিং ইন ভোল্টেজটা লাইন টু লাইন বের করো, তোমাকে জাস্ট বলবে সেন্ডিং ইন ভোল্টেজ বের করো। আর তুমি যদি এই যে শুধু সিঙ্গেল ফেজের বের করে আসো, তাহলে কিন্তু অ্যান্সার কি হবে? ভুল হয়ে যাবে। তাহলে মূল অ্যান্সারে যেতে হলে কি হবে? এখান থেকে যে তুমি সিঙ্গেল ফেজের সেন্ডিং ইন ভোল্টেজটা পাবা, সেটাকে আমার কি বানাতে হবে? লাইন টু লাইন। তাহলে গিয়ে আমাদের ফাইনাল অ্যান্সার হবে। অঙ্ক করলে আমরা বুঝবো। আগে এক ধারণা দিয়ে দিচ্ছি। এই কথা, মুখে যে কথাগুলো বললাম, এগুলাই তোমাকে লিখে রাখতে হবে কিন্তু খাতায়। যে আমার অঙ্কে দেওয়া থাকবে 3 ফেজ ভোল্টেজ, সেটা রিসিভিং এন্ডের ভোল্টেজ, 3 ফেজ পাওয়ার, সেটা রিসিভিং এন্ডের পাওয়ার। সেটাকে প্রথমে আমরা পার ফেজ ভোল্টেজ বানাবো, পার ফেজ পাওয়ার বানাবো, এবং সেটাও কি রিসিভিং ইন সাইডের। এটার সহযোগিতা নিয়ে আমরা আইআর বের করব, সেটাও হলো ফেজের, এবং পার ফেজ ভোল্টেজ, এদের সমন্বয়ে যে সেন্ডিং ইন ভোল্টেজটা বের হবে, এটা কি ভোল্টেজ? কি ভোল্টেজ? ফেজ না লাইন? ফেজের। বলা নাই। হ্যাঁ, ফেজ ভোল্টেজ বের হবে। কিন্তু অঙ্কে আমাদের কি চাইবে অলওয়েজ? লাইন ভোল্ট চাইবে। ওকে, এখন সময় এসেছে কথা বলার হলো আমাদের পারফরমেন্সের নিয়ামকগুলো নিয়ে। ট্রান্সমিশন লাইনের যে পারফরমেন্স আমরা বের করতে চাই, তার তো নিয়ামক বলেছিলাম কয়টা? বলেছিলাম নিয়ামক, বলো তো। পারফরমেন্সের নিয়ামক কয়টা? দুইটা বলেছিলাম মূলত। একটা হলো ভোল্টেজ রেগুলেশন, আর একটা কি? ইফিসিয়েন্সি। আর কখনো কখনো আমাদের লিমিট অফ পাওয়ার বের করতে হয় একটা ট্রান্সমিশন লাইনের। তো আগে আমরা কথা বলি ভোল্টেজ রেগুলেশন নিয়ে। তাহলে ভোল্টেজ রেগুলেশন অফ কি? ট্রান্সমিশন লাইন।
এটা এটা হলো এখন যে সূত্রটা লিখছি এটা কিন্তু মানে শর্টের জন্য বা মিডিয়ামের জন্য তা না, এটা ইউনিভার্সাল সূত্র। সেটা কি, যে আমাদের যদি রিসিভিং ইনটা নো লোডে থাকে এবং রিসিভিং ইনটা যদি ফুল লোডে থাকে ভাগ রিসিভিং ইন্ডের ভোল্টেজ ফুল লোডে, ফুল লোডে ইনটু 100, এটা হলো আমাদের মূল সূত্র ভোল্টেজ রেগুলেশনের। হ্যাঁ, অনেকেই কিন্তু এইভাবে লিখবে, এটা কিন্তু ভুল। ভিএস মাইনাস ভিআর বাই ভিআর, এটা কিন্তু ভুল। এটা ইউনিভার্সাল কথা না, এটা শুধুমাত্র সিঙ্গেল ফেজের জন্য প্রযোজ্য। কেন, এখনই দেখছি। এই কথাটা শুধুমাত্র সিঙ্গেল ফেজের জন্য প্রযোজ্য, কিভাবে সেটা দেখবো এখনই। আচ্ছা, ইতিমধ্যে আমরা দেখো তো সেন্ডিং ইন ভোল্টেজকে যদি আমরা ওই যে 4টা কনস্ট্যান্ট দ্বারা লিখতে চাই তাহলে এটা শিখেছিলাম কিনা, এ ভিআর প্লাস বিআইআর। হ্যাঁ, এটা শিখেছিলাম গত ক্লাসে। জি ভাইয়া। 2 পোর্ট নেটওয়ার্ক দেখাইছি না? ওই 2-3 জন লোক বলো, এটা কি গত ক্লাসে দেখছি না দেখি নাই? দেখছি ভাইয়া। আচ্ছা তো এখন অ্যাট নো লোড, দেখো অ্যাট নো লোড, নো লোড মানে কি আসলে, আইআর জিরো না? নো লোড মানে কি, রিসিভিং ইনটা আমার লোড থাকবে না, তাহলে কি আইআর এর ভ্যালু থাকবে কোনো? তাহলে আমার কি দাঁড়ায় বলো তো, তাহলে এই রিসিভিং ইন্ডের ভোল্টেজটার নাম তখন কি হয়ে যাবে? তোমরা কিন্তু বাংলা কথাটা লিখবা যে তাহলে রিসিভিং ইন্ডের ভোল্টেজটার নাম নো লোড ভোল্টেজ হয়ে যাবে। এটা দাঁড়ায় এটা নাম হয়ে যাবে না? কনাগারে হ্যাঁ অতএব তাহলে ভিএস সমান কি লিখতে পারি বলো, এ রিসিভিং ইন্ডের নো লোড ভোল্টেজ প্লাস 0 না? বুঝ বুঝ হ্যাঁ, এখন আমাদের এই যে এখানে আসলে দরকার কার, নো রিসিভিং ইন্ডের নো লোড ভোল্টেজ। তাহলে রিসিভিং ইন্ডের নো লোড ভোল্টেজ সমান সমান কি, সেন্ডিং ইন্ডের ভোল্টেজ বাই এ। তাহলে আমাদের সেন্ডিং ইন ভোল্টেজ দ্বারা যদি সূত্রটা লিখতে চাই তাহলে কি দাঁড়ালো বলো, ভিএস বাই এ মাইনাস রিসিভিং ইন্ডের ভোল্টেজ ফুল লোড আর কি ইনটু রিসিভিং ইন্ডের ভোল্টেজ, এটা দাঁড়ালো না? এটা হলো সকল ক্ষেত্রে, শর্ট ট্রান্সমিশন হোক আর লং ট্রান্সমিশন হোক, মিডিয়াম ট্রান্সমিশন হোক, এটা কিন্তু ওই সকল ক্ষেত্রে এটা প্রযোজ্য। এখন শর্ট ট্রান্সমিশনে দেখো এর মানটা 1 হয়ে যাবে, কেন, গতদিন দেখাইছি, আবার দেখাচ্ছি এখন। উঠানো হয়েছে? আচ্ছা, এখন লেখো যে ফর শর্ট ট্রান্সমিশন, ফর শর্ট ট্রান্সমিশন লাইন আমরা জানি কি বলতো, ভিএস সমান ভিআর প্লাস আইআর জেড না? এটা কি জানি? জানি। তো হেয়ার এই যে এটার সাথে যদি কম্পেয়ার করি, এই 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 সূত্রটার সাথে যদি এটারে কম্পেয়ার করি তাহলে এ সমান কত বলো? এ সমান 1 আর বি সমান জেড। হ্যাঁ, আপাতত আপাতত আমাদের রেগুলেশনে তো বিটা দরকার হচ্ছে না, শুধু এটা দরকার না আপাতত রেগুলেশনে। তাহলে আমরা অনলি এটার দিকে ফোকাস করি, এ সমান কত, 1 না? হ্যাঁ, তাহলে আমাদের রেগুলেশনের সূত্রটা কি হচ্ছে দেখো, শর্ট ট্রান্সমিশনের জন্য আমি ভিআর দ্বারা ডিনোট করলাম, তাহলে কি হচ্ছে বলো,
ভিএস বাই 1, তার মানে শুধু ভিএস মাইনাস আর বাই ভিআর না? ফুল লোড দিলেও হবে, কারণ রিসিভিং এন্ডের ভোল্টেজটা তো অবশ্যই সেটা ফুল লোড ভোল্টেজই। তাহলে আমরা রেগুলেশনের সূত্রটা, মেন সূত্র এইটা, সেটা মিডিয়াম হোক আর হলো শর্ট হোক আর কি লং হোক। বাট যদি আমরা শর্টকে একেবারে স্পেসিফিকলি শর্টের জন্য শিখতে চাই, তাহলে কিন্তু ভিএস মাইনাস ভিআর বাই ভিআর। কেন? কারণ আমরা জানি এ সমান 1 ফর কি শর্ট ট্রান্সমিশন লাইন। হয়েছে? ভোল্টেজ রেগুলেশনের খেলা শেষ। এখন সেকেন্ড নিয়ামক কি আমাদের? বলে ফেলো। ইফিসিয়েন্সি না? এফিসিয়েন্সি। ওকে, তাহলে আমরা এখন টাইম এসেছে ইফিসিয়েন্সি নিয়ে কিছু কথা বলা। তাহলে ইফিসিয়েন্সি অফ এ কি অফ ট্রান্সমিশন লাইন। তো আমরা ইফিসিয়েন্সির আদি সূত্র সবাই জানি কি, ভাগ পি ইনপুট ইনটু 100, তাই কি না ভাই সকল? হয়েছে কথাটা? এখন আমাদের যে ট্রান্সমিশন লাইন, এটার আউটপুট পাওয়ারের নাম কি? কি? হ্যাঁ, কি? পিআর। এবং ইনপুট পাওয়ারের নাম কি? পিএস। তার মানে এটা আমি চাইলে এটা লিখতে পারি পিআর বাই পিএস ইনটু 100, রিসিভিং এন্ডের পাওয়ার বাই সেন্ডিং এন্ডের পাওয়ার। এই রিসিভিং এন্ডের পাওয়ার কিন্তু অ্যাকচুয়ালি লোড পাওয়ার। এটা কি পাওয়ার? লোড পাওয়ার। অর্থাৎ এটা কিন্তু আমার পিএলও হয়। পিএল বললে আবার লাইন বুঝে লিবা, পি লোডই লিখে দিলাম ডাইরেক্ট, এলওএডি। ওকে, এখন দেখো আমরা জানি কি যে ইনপুট পাওয়ার সমান আউটপুট পাওয়ার যোগ লস না? হ্যাঁ, এটা জানি। এখন এখানে আমাদের লস বলতে আসলে কি লস? লাইন লস না? লসটা কোথায় হবে? এই সেন্ডিং ইন থেকে আমরা যদি রিসিভিং ইন্ডে যেতে চাই, তাহলে লসটা কোথায় হবে? কোন আগে রে? লাইনে। অনলাইন লোকজন। তার মানে এই লসটা কিন্তু লাইন লস হবে। এবং আমাদের যে অঙ্কগুলো আছে সবচেয়ে প্যারা দেয় লাইন লসের ব্যাপারটা নিয়ে। তো আজকের পর আশা করি তোমাদের যারা আমার ক্লাস করছো অন্তত তাদের প্যারা থাকবে না। হ্যাঁ, তো এই সূত্রটা তাইলে আমরা চাইলে এভাবেও লিখতে পারি যে পিআর পিআর যোগ লাইন লস ইন্টু 100 লিখতে পারি। এখন দেখো লাইন লসের খেলাটা, এই লাইন লসের সূত্রটা জানাই এখন জরুরি। হয়েছে এটা লেখা?
জি ভাইয়া দুইটা। তার মানে আসলে এটা এই 10 ওহমটা কার মান বলো তো? R1 এর না? এই বাংলা কথাটা বুঝোনি? যদি বলা হয় অঙ্কে যে রেজিস্ট্যান্সটা দেওয়া আছে সেটা কার? প্রতিটি কন্ডাক্টরের। তাহলে কি বুঝবো আমরা এখান থেকে? এটা এই এই জায়গার হ্যাঁ, আবার এই জায়গারও 10। কিন্তু আমরা এই হিসাবটা করব কি ইকুইভ্যালেন্ট না? হ্যাঁ? তাহলে আমার যদি টোটাল আর পেতে চাই তাহলে কি হবে বলো তো? R1 যোগ R1 না? হ্যাঁ? তার মানে কি 2R1 না? কনাকারে? হ্যাঁ, তাহলে দেখো সিঙ্গেল ফেজের জন্য লাইন লসের সূত্রটা যদি প্রতিটি কন্ডাক্টরে রেজিস্ট্যান্স দেওয়া থাকে তাহলে লাইন লসের সূত্রটা কি দাঁড়ায়? 2 IR স্কয়ার R, তাই দাঁড়ায় কিনা? সেক্ষেত্রে এটা কিন্তু আর হবে না, এটা কিন্তু R1 হবে, কারণ আমরা প্রতিটা কন্ডাক্টরের রেজিস্ট্যান্সের কথা বলছি। কিন্তু যদি আমি আর দিতে চাই তাহলে কত হবে? 2 আসবে না আসবে না? আসবে না। হ্যাঁ, এই প্যারাটা যদি বুঝে যাও তাহলে আমাদের খেলা অঙ্কের দিকে মুভ করতে পারি এখন।